মার্টিন প্রশ্নবিদ্যার আজকে আমরা মডেল কোশ্চেন সেট 15 এর সলিউশন শুরু করছি। 15 নম্বর কোশ্চেন সেট। তো 585 পেজের যে কোশ্চেন সেটটা আছে সেটা শুরু করছি। 14টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন হয়ে গেছে, ঠিক আছে। 22টা মডেল কোশ্চেন পেপার আছে, সমস্ত 22টাই সলিউশন করা হবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা এই সমস্ত সলিউশন পেয়ে যাবে। পরবর্তীকালে পর্ষদের টেস্ট পেপারের সলিউশন এবং এবিটিএ টেস্ট পেপারের সলিউশন, এছাড়া ক্লাস 10 এর বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। ক্লাস 10, 11, 12-এরও পরবর্তীকালে সলিউশন করে দেওয়া আছে। তো শুরু করছি আজকের সলিউশন। দেখো একের দাগের 1 থেকে 585 পেজ। প্রতি বছর গাছের উচ্চতা 1.8 অংশ করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে একটি গাছের উচ্চতা 64 সেমি হয়, 2 বছর পরে সেটির উচ্চতা হবে। সমহার বৃদ্ধির অঙ্ক দিয়েছে। এবার বলছে আমরা সেভাবে না করে বলছে 1.8 অংশ বৃদ্ধি পায়। এখন যেটার উচ্চতা 64 সেমি, তাহলে 1 বছরে কত বাড়ছে কেটে দিলে 28 64, মানে 8 সেমি বাড়ছে। 8 সেমি বেড়ে 1 বছর পর কত হয়ে গেল? 64 আর 8 হয়ে যাচ্ছে 72, তাই তো? 64 + 8 72। আচ্ছা, আর তাহলে আরো 1 বছর পর কত হবে? এর 1.8 অংশ, তাহলে 8 9 72, তাহলে বাড়ছে কত? 9 সেমি। তাহলে 72 আর 9, তাহলে 2 বছর পর আলটিমেট হয়ে যাচ্ছে 81 সেমি, ঠিক আছে। এবার এই অপশনটা আছে কি দেখো, 1.8 অংশ করে বৃদ্ধি পাচ্ছে। 84, 80.5, 76 কোনোটিই নয়, তাহলে 81 নেই এখানে। তাহলে যদি থাকতো যে 81 সেমি, অপশনটা আমরা বেছে নিতাম, কিন্তু সেটা এখানে নেই। তাহলে আমাদের এটা অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর। অপশন ডি কোনোটি নয়, 2-এর। বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো, যে কটা সমীকরণ দেওয়া আছে তার মধ্যে একচল বিশিষ্ট দিকে সবই এক চলের আছে, সবই এক্স দিয়ে, মানে ওয়াই চল এরকম, মানে দুটো চল এরকম আছে, কোনোটা নয়। তাহলে এর মধ্যে দেখো প্রথমটায় কিউব চলে আসছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার কিউব চলে আসছে। এই যে এই পার্টটা আছে প্রথমটায়, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এরকম থাকার কারণে এটা গুণ হয়ে এক্স কিউব চলে আসছে, কিউব পার্ট হয়ে যাচ্ছে, তাহলে দ্বিঘাত আর হচ্ছে না, ত্রিঘাত হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা গ্রাহ্য নয়। দ্বিতীয়টাও দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা গুণ করলে x টু দি পাওয়ার 4, পাওয়ারে 4 চলে আসছে, এটাও দ্বিঘাত হলো না। তারপরেরটা দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 আছে, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, কারণ পাওয়ারে 2। এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, এটার পাওয়ারে 2 আছে, দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে এটা। তাহলে অপশন সি এক্স ইন্টু এক্স মাইনাস 1, অপশন সি এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এইটা হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণ। এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণ। 3-এরটা। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম মনে করো, এইরকম আছে, এইরকম আছে মনে করো, এ বি সি ডি, এইটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, ঠিক আছে। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি বা সিডি সেইভাবে আমরা নিয়েছি। বৃত্তের কেন্দ্র এবি এর উপর অবস্থিত, এটা কেন্দ্রটা মনে করো ও এবি এর উপর অবস্থিত, ঠিক আছে। এবার হয়ে যাচ্ছে যেটা এখানে সিএবি 30 ডিগ্রি আর এডিসি কত? সিএবি মানে এই কোণটা, এটা যদি যুক্ত করা হয়, এই যে সিএবি, এইটা 30 ডিগ্রি। এটা দেখো, এটা বৃত্তের ব্যাস, এটা বৃত্তের উপর কোণ করেছে, এইটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে সিএবি 30 আর এসিবি অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার কারণে, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার কারণে এসিবির মান 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ যেটা এবিসি, তার দুটো কোণের মান আমরা জেনে যাচ্ছি। এডিসি কোণের মান চেয়েছে, এডিসি, তাহলে এই কোণটা কত? এই কোণটা হয়ে যাচ্ছে যে 180 মাইনাস দুটো কোণের সমষ্টি 90 প্লাস 30 সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি বেরিয়ে গেল। অনেক সব কোণেরই প্রায় মান নির্ণয় করে নেওয়া যাবে এইটার সাহায্যে। তাহলে এইটা যদি 60 হয়, তাহলে এইটা কত হয়ে যাবে? বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 60, তার মানে 120। এডিসি কোণের মান 120। এই যে বি কোণটা 60 ডিগ্রি হয়েছে, তাহলে কোণ বি আমরা জানি, কোণ বি প্লাস কোণ ডি 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কোণ বি মানে এইটা, কোণ বি সমান এইটা, তাহলে কোণ বি এর জায়গায় 60 ডিগ্রি প্লাস কোণ ডি সমান 180, তাহলে কোণ ডি সমান কত? 180
-60, কোণ ডি এর মান 120 ডিগ্রি। দেখো এটা আসছে কোন অপশনে আছে, দেখো 120, অপশন বি তে আছে 120, ঠিক আছে, অপশন বি। তাহলে 3-এরটা অপশন বি 120 ডিগ্রি চলে এলো। 4, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 4-এরটা কি বলেছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ ড্যাশ দেওয়া আছে, তাহলে কোনটা হবে? টাওয়ারের উচ্চতা এইটা মনে করো 100√3, এতটা দূরে মনে করো এইটা মনে করো 100 মিটার, এইটা মনে করো 100√3 হচ্ছে, এইটা এ বি সি। এই থিটা কোনটা নির্ণয় করতে বলেছে, থিটা যেটা নাম দিয়েছি। 100 মিটার দূরে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ ওই বিন্দুটি থেকে। তাহলে এই যে ট্যান থিটা সমান কি হয়ে যাচ্ছে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এবি আর ভূমি বিসি, তাহলে এবি বাই বিসি একবারে মানটা বসাচ্ছি, এবির মান 100√3 আর বিসির মান 100, কেটে দিলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে ট্যান থিটা সমান ট্যান 60, তাহলে থিটা সমান 60 ডিগ্রি চলে আসছে থিটার মান। তাহলে 4-এরটা অপশন সি 60 ডিগ্রি অ্যান্সার। অপশন সি 60 ডিগ্রি। 5-এর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, তির্যক উচ্চতা 12 একক, তার সমকোতলের ক্ষেত্রফল। শঙ্কুর ব্যাসার্ধ r একক, তির্যক উচ্চতা 12, তির্যক উচ্চতা আমরা জানি নর্মালি এল হয়ে থাকে, এখানে 12 বলে দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা বের করার ফর্মুলা πr × r + l, সেখানে যদি পুট করে দিই সমকোতলের ক্ষেত্রফল πr × r + এটা 12 হয়ে যাবে, যেহেতু তির্যক উচ্চতাটা এখানে 12। এটা অপশনে আছে, অপশন এ তে আছে πr × 12 + r, অপশন এ 12টা আগে আছে। অপশনে πr × 12 + r কি আছে এখানে, এককটা বর্গ একক, এত বর্গ একক। 6-এরটা একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি এত দেওয়া আছে 1 থেকে 10, দেখো শ্রেণীগুলি যে দেওয়া আছে এটা, তাহলে প্রত্যেক শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এইরকম আকারে দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এইটা শ্রেণী দেওয়া আছে এইভাবে 21 থেকে 30, 41 থেকে 40, 31 থেকে 40, 41 থেকে 50। এইখানে যে এইটার সঙ্গে এইটার ম্যাচ নেই, এটা 10-এ শেষ, 11-এ শুরু। শ্রেণীর সীমানায় কনভার্ট করার জন্য এটাকে 0.5 এগোবো, এখানে একটা 0.5 পেছাবো, তাহলে এইটা শ্রেণীর সীমানাটা এরকম হবে 0.5, এটা 10.5, এটা পেছিয়ে 10.5, এটা 20.5, 21টা পেছিয়ে 20.5, 31টা 30.5, 31টা আবার পেছিয়ে 30.5, 40-এরটা 40.5, এইভাবে। এবার এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত, এইটা মাইনাস এইটা কত হচ্ছে 10.5 - 5 10, এটা সেকেন্ডটা 20.5 - 10.5, আবারও 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10 হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি তে আছে 10। নেক্সট অপশন ডি 10। আচ্ছা, 2-এর দাগ শূন্যস্থান পূরণ করা। দুইয়ের একেরটা বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, মূলধনটা মনে করো x টাকা, তাহলে x টাকার 8% হারে n বছরের সুদ কত, x × r × n/100 ইজ ইকুয়াল টু NPR/25, ঠিক আছে। x এর মানটা নির্ণয় করতে হবে, এখানে r কেটে যাচ্ছে, n কেটে যাচ্ছে, 25টা দিকে গেলে 4 হয়ে যাচ্ছে, তাহলে x/4 ইজ ইকুয়াল টু p, তাহলে x ইজ ইকুয়াল টু 4p হয়ে যাচ্ছে, মূলধনের পরিমাণ 4p টাকা। হ্যাঁ, বলছে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে, অর্থাৎ 4p টাকা। এখানে 4p টাকাটা লেখাই আছে। হ্যাঁ, 2-এর তিনের A/B, B/C, C/D সবই 2:1 বলে দিয়েছে। A/B, B/C, C/D এইভাবে দেওয়া আছে।
a is to b, b is to c, সবই 2:1। তার মানে a is to b 2:1, তার মানে সবগুলো এইরকম। তার মানে a বাই b সমান 2/1। তাহলে একইভাবে b বাই c সমান 2/1। তাহলে c বাই d 2/1। একইভাবে এইগুলো সবই হবে, হ্যাঁ, সবই 2/1 হয়ে যাচ্ছে। তাহলে a is to c চেয়েছে, আমরা একবারে সবগুলোকে গুণ করে দিচ্ছি। এই যে a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d 2/1 ইন্টু 2/1 ইন্টু 2/1। c c কাটছে, b b কাটছে, তাহলে a বাই d থেকে গেল 2 দুগুণে 4 দুগুণে 8/1। তাহলে a is to d হয়ে যাচ্ছে 8:1। এইভাবে, তাহলে এটা অ্যান্সার আসছে 8:1 শূন্যস্থানে। 4, 5, 6। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্ততে ড্যাশটি স্পর্শক। এই দেখো, এটা একটা বৃত্ত, একটা বৃত্তের বাইরে যে কোনো জায়গায় বিন্দু এইটা, সর্বাধিক 2টো স্পর্শক অঙ্কন করা যায় এরকম, এর বেশি নয়, হ্যাঁ, সর্বোচ্চ 2টো। তাহলে সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায় 2টি, 2। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা হয়ে গেল 3-এরটা। 4-এরটা, 5 sec theta is equal to 1 plus sin theta sec theta minus tan theta সরলরেখিত মান ড্যাশ। 5 sec theta into 1 plus sin theta, 5 sec theta 1 plus sin theta, আর দেয়া আছে sec theta minus tan theta, sec theta minus tan theta এর সরলরেখিত মান। ঠিক আছে, is equal to 5 into 1 by cos theta into 1 plus sin theta, এইটা হয়ে যাচ্ছে sec theta মানে 1 by cos theta minus sin theta by cos theta। ঠিক আছে, এইটা 5 by cos theta into 1 plus sin theta, এইখানে cos theta লসাগু 1 minus sin theta। তাহলে এইখানটা এই যে 1 plus sin theta into 1 minus sin theta উপরে গুণ হয়ে যাবে, তো a plus b into a minus b, ফর্মুলা কি a স্কয়ার minus b স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 into, তাহলে 1 স্কয়ার 1 minus sin স্কয়ার থিটা। ঠিক আছে, বাই cos into cos, cos স্কয়ার থিটা। তাহলে 5 1 minus sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা, বাই cos স্কয়ার থিটা আছে, এইটা কেটে গেল। তাহলে 5 সরলরেখিত মান, হ্যাঁ, বলছে এর সরলরেখিত মান ড্যাশ, তাহলে সরলরেখিত মান 5। পরেরটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই r স্কয়ার বর্গ একক। নিরেট অর্ধগোলক ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 3 পাই r স্কয়ার হয়, তাই তো। ব্যাসার্ধ যখন r একক তখন 3 পাই r স্কয়ার। এবার ব্যাসার্ধ 2r একক হয়ে গেলে তখন সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই r এর জায়গায় 2r হয়ে যাবে, 2r তার স্কয়ার। তাহলে ইজ ইকুয়াল টু 3 পাই 2r এর স্কয়ার হয়ে যাচ্ছে 4r স্কয়ার। তাহলে 3 4 12 পাই r স্কয়ার বর্গ একক, 12 পাই r স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 12 পাই r স্কয়ার বর্গ একক। এখানে পাই r স্কয়ার বর্গ এককটা দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে শুধু হয়ে যাবে 12, 12। ঠিক আছে, শূন্যস্থানে 12টা হয়ে যাবে। এবার 6-এরটা, দুটি ক্রমযৌগিক পরিসংখ্যা এর ছেদবিন্দুর ভুজ হলো ড্যাশ। দুটি ক্রমযৌগিক পরিসংখ্যা এইরকম, যে দুটো ক্রমযৌগিক পরিসংখ্যা যদি এইরকম একটা বিভিন্ন এইভাবে থাকে, এইটা যেটা হয় লম্বকোণ করে এর ভুজটা কত হয়, ভুজটা হয় মধ্যমা। ঠিক আছে, ভুজটা হয় মধ্যমা। তাহলে ছেদবিন্দুর ভুজ হলো ড্যাশ, ভুজ হলো মধ্যমা, এইটা। ঠিক আছে, আচ্ছা 2-এর দাগে শূন্যস্থান পূরণ সব কটা হলো। এবার 3-এর দাগে যাব, সত্য মিথ্যা। হ্যাঁ, তিনের দাগের শুরু করছি। দেখো, প্রথমটাই বলে দিয়েছে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। সরল অংশীদারি কারবারে মূলধন, সবার মূলধন সমান সময়ের জন্য নিয়োজিত হয়। মিশ্র অংশীদারি কারবার যেটা ভিন্ন ভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। তাহলে প্রথমটাই ভুল বলেছে, যে সরল অংশীদারি কারবার বলেছে কিন্তু আবার বলেছে ভিন্ন ভিন্ন সময়, বিভিন্ন সময়। তাহলে এটা যদি মিশ্র অংশীদারি কারবার হতো তাহলে ঠিক ছিল, যে মিশ্র অংশীদারি কারবার বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়।
কিন্তু সহলংসারী কারবারের জন্য সবার একই সময়ের জন্য নিয়োজিত, তাহলে এটা মিথ্যা। সহলংসারী কারবার বলে বিভিন্ন সময় বলেছে। দুইয়েরটা কি বলেছে দেখো, দুইয়েরটা বলেছে এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি। এ প্রপোর্শনাল টু বি বলা আছে, তার মানে এ ইজ ইকুয়াল টু k1b মনে করছি। আচ্ছা, বি প্রপোর্শনাল টু 1/c, বি প্রপোর্শনাল টু 1/c, বি ইজ ইকুয়াল টু k2/c বলা যেতে পারে। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু k1 ইন্টু k2/c হয়ে যাচ্ছে। আর একটা বলা আছে সি প্রপোর্শনাল টু ডি, তাহলে সি প্রপোর্শনাল টু ডি হলে সি ইজ ইকুয়াল টু k3d। এখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে k1 k2/c, তাই তো, b 1/c। তাহলে এবার a ইজ ইকুয়াল টু c মানে k3d, তাহলে হয়ে যাচ্ছে k1 k2/k3d। তাহলে a ইজ ইকুয়াল টু k1 k2/k3 ইন্টু 1/d, d এটা, তার মানে a প্রপোর্শনাল টু 1/d হচ্ছে। এখান থেকে কি বলা আছে, এটাই বলা আছে, a প্রপোর্শনাল টু 1/d, এখানে প্রমাণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা সত্য হবে, এটা সত্য, যে তথ্যটা দেওয়া আছে ঠিক বলা আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ও একটা চিত্র দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এরকম একটা চিত্র দেওয়া আছে, এ ও বি, তাই তো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস। আচ্ছা, এইখানটা একটা বিন্দু আছে, এটা যোগ করা আছে, আর পি কিউ এটা এ প্রান্তে, এ প্রান্তে এইরকম এসে এইটা মা আছে, এটা বৃত্তকে কিন্তু টাচ করায়নি, এটা পি, ছেদ বিন্দুটা কিউ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলেছে এবি ব্যাস, বৃত্তের ভেতর কিউ একটি বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। এই যে বৃত্তের ভেতর কিউ একটা বিন্দু এ কিউ বি, তার মানে এই কোণটা, এই কোণটা সর্বদা সূক্ষ্মকোণ হবে এখানে বলেছে। আচ্ছা, এই কোণটা যে সূক্ষ্মকোণ হবে সর্বদা তার কোনো নিশ্চয়তা নেই যে সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, কারণ এরকম কোনো কিছু বলা নেই, কোনো কন্ডিশনে হঠাৎ করে যে সূক্ষ্মকোণ হবে এরকম কিছু নেই। তাহলে এটা যেহেতু কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই যে সূক্ষ্মকোণ হতেই হবে, তাই স্থূল বড় হতে পারে, 90 হচ্ছে বড় হতে পারে, তাই এটা মিথ্যা। 4 5 6 4 বলেছে cos 12 ইজ ইকুয়াল টু এক্স, cos 78 মান 1/x। দেখছি এটা কি হয়। আচ্ছা, cos 12 ইজ ইকুয়াল টু এক্স হলে cos 12 ইজ ইকুয়াল টু এক্স বলা আছে, cos 78 সমান কত, সমান cos 78, তাই তো, 78 মানে 90 মাইনাস 12, cos 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন 12 হয়ে যাচ্ছে, সাইন 12 মানে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 12, তাই তো, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা cos 78 মান আসছে এইটা, কিন্তু 1/x দেয়া আছে, তাহলে মিথ্যা। 5 একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3। এটা লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙ, এটা ঠিকঠাকই দেওয়া আছে। যে ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ একক থাকে, তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু একবারে অনুপাত করলে চোঙের পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে 1/3 ইস টু 1, 3 দিয়ে গুণ করে দিলে 3/3 ইস টু এইটা, এখানে 3 3 কেটে যাচ্ছে আর এটা 3/3 থেকে যাচ্ছে 1:3 আয়তন অনুপাত। তাহলে যেটা বলেছে আয়তন অনুপাত 1:3, এটা ঠিক সত্য। আচ্ছা, বয়স, উচ্চতা, ওজন, আয় প্রভৃতি পরিমেয়, কারণ এদের সংখ্যা একক দ্বারা প্রকাশিত হয়। এটা যেটা দিয়েছে ঠিকই বলেছে যে এদের পরিমেয় মানে পরিমাপ করা যায়, কারণ একক থাকে এদের। হ্যাঁ, তাহলে ঠিকই বলা আছে, তাহলে এটা সত্য। এবার 4 দাগে 2 নম্বর করে যেগুলো আছে,
আচ্ছা, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন দুটি ভিন্ন বার্ষিক সুদের হারে 5 বছরে ও 8 বছরে যথাক্রমে দ্বিগুণ ও তিনগুণ হয়, কোন ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক? একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন, এখানে আসল আমরা ধরে নেব। এবার বিনিয়োগ লাভজনক কখন হবে? যেখানে সুদের হার বেশি সেটাই লাভজনক হবে। তাহলে যে দুটো কন্ডিশন বলা আছে, 5 বছরে দ্বিগুণ আর 8 বছরে 3 গুণ, এই দুটো ক্ষেত্রে আমাদের সুদের হার নির্ণয় করতে হবে। হ্যাঁ, ধরি আসল x টাকা, ধরি আসল সমান x টাকা, এটা আমরা উভয় ক্ষেত্রেই ধরছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ধরছি সুদের হার, ধরি সুদের হার সমান R1%। ঠিক আছে। আচ্ছা, সময় প্রথম ক্ষেত্রে 5 বছর। আচ্ছা, তাহলে সুদ আসল কত হয়ে যাচ্ছে? 2x টাকা। তাহলে এখান থেকে সুদ কত হয়ে যাচ্ছে? 2x মাইনাস x টাকা সমান x টাকা হয়ে যাচ্ছে সুদ। এইটা আমরা যোগ বিয়োগ করে সুদটা পেলাম। এবার যদি সূত্র অ্যাপ্লাই করি শর্তানুসারে, এবার PRT/100 অ্যাপ্লাই করছি। শর্তানুসারে P মানে x ইন্টু R1 ইন্টু T মানে 5 বছর বাই 100, এইটা x এর সঙ্গে সমান হবে। তাহলে R1 সমান কত হচ্ছে? এখানে x আছে, যেদিকে এইগুলো, এইদিকে যেগুলো ভাগ আকারে আছে উল্টো দিকে গেলে গুণ আকারে, আর গুণ আকারে যেগুলো উল্টো দিকে গেলে ভাগ আকারে, x ইন্টু 100 বাই x বাই 5, x কেটে গেল, 5 20 100 বা R1 সমান 20। অতএব প্রথম ক্ষেত্রে সুদের হার, প্রথম ক্ষেত্রে সুদের হার 20%। এবার দ্বিতীয় ক্ষেত্রে ধরি, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার সমান 8%। ঠিক আছে। সময় সমান 8 বছর। ঠিক আছে। সুদ আসল কত? সমান 3x, 3 গুণ হচ্ছে যেহেতু আসল x, 3 গুণ হচ্ছে 3x। হ্যাঁ, তাহলে সুদ কত? 3x মাইনাস x, 2x টাকা। হ্যাঁ, তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, এই যে P ইন্টু R2, সুদের হার আমরা R2 ধরেছি এখানে, T 8 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 2x। তাহলে R2টা কত? 2x ইন্টু 100 বাই x ইন্টু 8, x কেটে গেল, এইটা 4 4 25 100 বা R2 ইজ ইকুয়াল টু 25। অতএব সুদের হার সমান 25%। এরপর লিখবে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার বেশি, তাই যে ক্ষেত্রে সুদের হার বেশি সেটাই বেশি লাভজনক। তাই দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার বেশি, অতএব দ্বিতীয় ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক। দ্বিতীয় ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক। দেখো, অঙ্কটা এইভাবে হবে, প্রথমে এই দিকটা তারপর এই দিকটা পরপর। এবার 2-এরটা। আচ্ছা, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 82 টাকা, আসল নির্ণয় করো। ধরি আসল সমান x টাকা। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার 5%, তাই তো? আচ্ছা,
সময় 2 বছর, সময় ইজ ইকুয়াল টু 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ কত ইজ ইকুয়াল টু 82 টাকা। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ 82 টাকা। শর্তানুসারে x ইন্টু 1 প্লাস 5/100 তারপরে 2 মাইনাস x, এটা সময় চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বিয়োগ করা হচ্ছে, তবে চক্রবৃদ্ধি সূত্র পাওয়া যাচ্ছে। শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু 82, এটা কেটে গেল, এটা 20, বা x ইন্টু 1 প্লাস 1/20 তারপরে 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 82, বা x ইন্টু 20 লসাগু 20 প্লাস 1 তারপরে 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 82, বা x ইন্টু 21/20 তারপরে 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 82, বা x ইন্টু 441/400 20 স্কোয়ার 400 মাইনাস x ইজ ইকুয়াল টু 82। তাহলে বাঁ দিকে লসাগু করে দিলে 400 লসাগু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 441x মাইনাস 400x ইজ ইকুয়াল টু 82, বা 41x/400 ইজ ইকুয়াল টু 82, বা x ইজ ইকুয়াল টু 82 ইন্টু 400/41, 41 দিয়ে 82, বা x ইজ ইকুয়াল টু 4 দুগুণে 800, তাহলে 800 এসে গেল। তাহলে এখানে বলেছে আসল নির্ণয় করো, অতএব নির্ণয় আসল 800 টাকা, অতএব নির্ণয় আসল 800 টাকা। ঠিক আছে, দেখুন নেক্সট এবার 3-এর দাগেরটা। চারের দাগের 3-এরটা। x is equal to 3 plus 2 root 2 হলে x plus 1/x এর মান, x is equal to 3 plus 2 root 2, বা x is equal to 2 plus 1 এ ভাঙছি plus 2 root 2, বা x is equal to 2 মানে আমরা root 2 স্কয়ার করে দিচ্ছি, 2 root 2 টাকে 2 into root 2 into 1 plus 1 স্কয়ার, বা x is equal to root 2 plus 1 তার স্কয়ার, a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, a plus b হোল স্কয়ারের ফর্মুলা, বা তাহলে x is equal to যদি এইটা হয় তাহলে root x is equal to কত, উভয় দিকে বর্গমূল করলে root x is equal to root 2 plus 1, হ্যাঁ, তাহলে 1/root x কত, সমান 1/root 2 plus 1 is equal to 1 into root 2 minus 1 দিয়ে গুণ করছি, root 2 plus 1 into root 2 minus 1, এইটা হয়ে যাচ্ছে root 2 minus 1, এইখানে হয়ে যাচ্ছে root 2 স্কয়ার minus 1 স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে উপরে root 2 minus 1, root 2 স্কয়ার 2 minus 1 is equal to root 2 minus 1/1 is equal to root 2 minus 1 আসছে 1/x এর মান, হ্যাঁ, 1/root x, বা 1/root x, বা 1/root x, 1/root x, 1/root x। ঠিক আছে, এবার মান চেয়েছে x plus 1/x এর, ও এটা তো root x এর মানই চাইনি, x plus 1/x এর মান চেয়েছে, এটা পুরোটা তাহলে এই আকারে থাকলেই হতো, এখানে চেয়েছে x plus 1/x এর মান। তাহলে x এর মান এটাকে কিছু করারই দরকার নেই, এত কিছু এটা দেয়া আছে, তাহলে 1/x সরাসরি এখান থেকেই হয়ে যাবে, 1/x is equal to 1/3 plus 2 root 2, বা 1 into 3 minus 2 root 2, 3 plus 2 root 2, 3 minus 2 root 2, বা 1/x সমান এটা 1 গুণ হয়ে 3 minus 2 root 2 হবে, এটা a plus b a minus b ফর্মুলা root 3 স্কয়ার 2 root 2 স্কয়ার, হ্যাঁ, বা 1/x 3 minus 2 root 2, 3 স্কয়ার 9
টু রুট টু স্কোয়ার হচ্ছে দুবার টু রুট টু, 2 দুগুণে 4, দুটো রুট টু গুণ হয় একটা 2, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। বা 1/x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2 বাই 1, বা 1/x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 রুট 2। তাহলে এবার x প্লাস 1/x এর মান কত? x এর মান 3 প্লাস 2 রুট 2, আর 1/x এর মান 3 মাইনাস 2 রুট 2। এইটা কেটে গেল, 3 প্লাস 3 6। অতএব x প্লাস 1/x এর মান 6। ঠিক আছে, দেখো নেক্সট 4 একটা, 3 দাগে 4, এই 4 দাগে 4 একটা। চারের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল, সমষ্টি 14 গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। একটা দ্বিঘাত সমীকরণ কিরকম আকারের হয়? এইরকম হয়, এই যে এক্স স্কোয়ার, যদি এক্স চলরাশি হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস এইখানটা বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস এইখানটা গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইরকম হয়। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান কত? 14। আর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? 24, তাই তো? আচ্ছা, তাহলে সমীকরণটি হলো যে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এইরকম, বা অনেকে এইভাবে করতে পারো যে মনে করি সমীকরণের একটি বীজ আলফা এবং অপর বীজ বিটা, তাহলে লিখে নিল অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 14। এই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 14 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। এটাও করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, 4 হয়ে গেল, 5। একটি বৃত্তের দুটি সমান্তরাল যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। এবি ও সিডি জ্যায়ের দৈর্ঘ্য যতক্ষণ 10 সেমি ও 24 সেমি এবং তাদের মধ্যে দূরত্ব 17 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা একটা বৃত্ত, দুটো জ্যায়ের দৈর্ঘ্য এই 17 সেমিটা খুব কাছাকাছি হবে, 10 সেমির একটু দূরে হবে তুলনামূলক, এটা মনে হচ্ছে। আচ্ছা, নাম কি দেওয়া আছে? হ্যাঁ, এবি ও সিডি, এবিটা 10 সেমি, এবি 10 সেমি আর সিডি 17 সেমি। এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 17 সেমি, অর্থাৎ এইটা, এই লম্ব দূরত্বটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পারপেন্ডিকুলার। এইটা ই, এটা এফ, এটা মনে হচ্ছে ও কেন্দ্রীয়। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 24 সেমি, তাই তো? আচ্ছা, যা দুটির মধ্যে দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব। ঠিক আছে, যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি। আচ্ছা, অর্থাৎ হয়ে যাচ্ছে এখানে এবি সমান 10 সেমি, সিডি সমান 17 সেমি, ইএফ সমান সিডি সমান 24 সেমি, ইএফ সমান 17 সেমি। ঠিক আছে,
আচ্ছা, অতএব ও ই পারপেন্ডিকুলার টু এ বি এবং ও এফ পারপেন্ডিকুলার টু সিডি হলো। এইটা যোগ করে দাও, ও কমা এ যোগ করো, ও কমা সি যোগ করো। ত্রিভুজ এ ও ই থেকে পাই, এ ও ই থেকে পাই। এবার আমরা তার আগে একটা কাজ করে নিই। ধরি ও ই সমান এক্স সেমি, অর্থাৎ তাহলে ওইটা এক্স হলে ওই এফটা কত হবে? ওই এফ সমান 17 মাইনাস এক্স, ঠিক আছে, যেহেতু পুরোটা 17। তাহলে ত্রিভুজ এ ও ই থেকে পাই ও স্কোয়ার, এটা ব্যাসার্ধ, ওই এগুলো ব্যাসার্ধ, ও স্কোয়ার সমান ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এখানে একটা লেখা হয়নি যেহেতু এটা লম্ব হয়ে যাচ্ছে, ওই লম্ব এ বি, অর্থাৎ এই সমান বি সমান 10/2 সেমি সমান 5 সেমি। হ্যাঁ, আর একটা লাইন হবে এখানে সিএফ সমান ডিএফ সমান 24/2 সেমি সমান 12 সেমি করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সমান দুভাগে ভাগ হয়ে যায়, সেই কন্ডিশনটা কাজে লাগবে। তাহলে ওই মানে কত? ওই হচ্ছে আমরা এখানে ধরেছি এক্স, আর এই হয়ে যাচ্ছে এই এখানে 5 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 এইটা পেয়ে এসে গেল। আচ্ছা, ত্রিভুজ সিওএফ থেকে পাই, ত্রিভুজ সিওএফ থেকে পাই ওসি স্কোয়ার, এটাও ব্যাসার্ধ, আর ওএ আর ওসি দুটোই ব্যাসার্ধ। হ্যাঁ, ওএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। ওএফ কত? 17 মাইনাস এক্স, হ্যাঁ, আর সিএফ কত? 12 সমান 17 289 মাইনাস 17 দোকানে 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144 সমান এক্স স্কোয়ার মাইনাস 34x, 9 আর 4 13, 3 হাতে 1, আর রেখে 9 আর 4 13, 3 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, 433। তাহলে যেহেতু এবার লেখো এটা এক্স স্কোয়ার প্লাস 25 হয়েছে, তাই তো? যেহেতু ও এ সমান ও সি, অতএব ও স্কোয়ার সমান ও সি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস 25, এটা বাদ দিয়ে দাও, সমান এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 433। এক্স স্কোয়ার কেটে গেল, 34xটাকে বাঁ দিকে আনছি, এদিকে 433 ছিল, ডান দিকে নিয়ে যাচ্ছি, বা 34x ইজ ইকুয়াল টু 5 × 8 11 হাতে 1 2 3 0 0 1 3। হ্যাঁ, বা কি বলেছে এখানে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এটা প্রয়োজন, এক্স এর মানটা প্রয়োজন, এক্সটা জানা গেলেই ব্যাস এ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? আচ্ছা, ওসি 12 144 17 289, (308/34) কত হয়? নয় খেলে 9 খাচ্ছে না, 25 বাদ দিলে 33 থেকে 308। এখানে ওসি স্কোয়ারের মান হয়েছিল 5 স্কোয়ার প্লাস এটা কত ছিল? ওএফ, এটা এক্স স্কোয়ার মানে 25 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা 408 হবে, 308 নয়, 408,
408 হয়ে যাচ্ছে। 408 মানে 4 দুগুণে 8, 12 হয়ে যাচ্ছে, বা x সমান 12। আমাদের এখানে হয়ে আছে এইটা, আবার বলে রেখো। তাহলে OC এর ব্যাসার্ধ, তাহলে 5 স্কোয়ার 25 প্লাস x এর মান কত, 12 স্কোয়ার সমান 25 প্লাস 12 144, বা OC স্কোয়ার সমান 169, বা OC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13, পজিটিভটা গ্রাহ্য, OC ইজ ইকুয়াল টু 13। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 13 সেমি, অতএব বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু 13 সেমি সমান 26 সেমি। ঠিক আছে, দেখো এটাই বৃত্তের ব্যাস। নেক্সট 6 দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। চিত্র দেওয়া আছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ডিএবি 75 ডিগ্রি হলে ডিএবি 75, তাহলে ডিইএফ আচ্ছা এইরকম চিত্র আছে। এরকম চিত্র আছে, ঠিক আছে। এ বি সি ডি ই এফ, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, এইটা 75 ডিগ্রি। এইটা হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ইউ এফ বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে ই ও এফ বিন্দুতে এবং অপর বৃত্তকে এ ও বি বিন্দুতে একটি বৃত্তকে ইউ এফ বিন্দুতে অপর, আচ্ছা আগে পরে হয়ে গেছে, অসুবিধা নেই, ছেদ করেছে। ছেদ করে দেওয়া আছে কোণ ডিএবি 75 ডিগ্রি, কোণ ডিএবি সমান 75। আমরা এখানে সি কমা ডি যোগ করছি, সি কমা ডি যোগ করা হলো। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। কোনটা চেয়েছে? চেয়েছে ডিইএফ, ডিইএফ এইটা চেয়েছে, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণটা সেটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে এর অন্তস্থ কোণ হচ্ছে এইটা, তার বিপরীত হচ্ছে এইটা। অতএব বহিস্থ কোণ মানে এর সাপেক্ষে এবিসিডি চতুর্ভুজের সাপেক্ষে যেটা বহিস্থ কোণ সেটা বহিস্থ ডিসিএফ সমান, সেটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান, ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। এবার চতুর্ভুজ
চতুর্ভুজ CDEF থেকে যেটা পাচ্ছি এর EF এর, এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, CDEF একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এইটা 75 হলে এইটা কত হবে? কোণ DEF সমান এইটা প্লাস এইটা 180, তার মানে এর মানটা কত? 180 মাইনাস এইটা, 180 মাইনাস কোণ DCF সমান 180 মাইনাস 75 সমান 105 ডিগ্রি। হ্যাঁ, তাহলে DEF এর মান 105 ডিগ্রি। এখানে বলছে DEF এর মান নির্ণয় করো, অতএব কোণ DEF এর মান 105 ডিগ্রি। ঠিক আছে, দেখো হলো 6 এর 7 এর। প্রদত্ত চিত্রে ABC ত্রিভুজের AD বাই DB ইজ ইকুয়াল টু AE বাই EC একটা চিত্র আছে, ত্রিভুজ এরকম দেওয়া আছে। A B C D E, ঠিক আছে, প্রদত্ত চিত্র এটা। ত্রিভুজ ABC এর AD বাই DB ইজ ইকুয়াল টু AE বাই EC। হ্যাঁ, AD বাই DB ইজ ইকুয়াল টু AE বাই EC এবং ADE সমান ACB এবং কোণ ADE সমান ACB। ঠিক আছে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। এবার যেহেতু AD বাই DB সমান AE বাই EC, তাহলে এটা কখন হবে? যে একমাত্র এইটা এই যে অনুপাত, এটা ব্যাক হচ্ছে আমরা যে কন্ডিশনটা দেখেছি যে ত্রিভুজ ABC এর ওপর AB এবং AC, এইটা একটা ছিল যেটা ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর ওপর DO E বিন্দু এমনভাবে অবস্থিত যে BC ও D সমান্তরাল হলে AD বাই DB ইজ ইকুয়াল টু AE বাই EC হয়। এখানে ব্যাকে দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে, তার মানে যেহেতু এইটা, তাই কি হয়ে যাবে? তাই DE সমান্তরাল BC, অর্থাৎ যেহেতু সমান্তরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ কোণ ADE সমান ABC। তাহলে এখানে একটা দেয়া আছে, এখানে ADE এর সঙ্গে ACB সমান, এখানে ADE এর সঙ্গে ABC সমান, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাচ্ছি কোণ ABC সমান কোণ ACB। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ABC এর যেহেতু এদের এই দুটো কোণ সমান, এদের বিপরীত বাহুগুলো সমান হবে। এইটা একটা ত্রিভুজ, এর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলো সমান হবে। হ্যাঁ, তাহলে AC ইজ ইকুয়াল টু BC, এই কন্ডিশনটা পেয়ে যাচ্ছি। তাহলে ABC একটা ত্রিভুজ যা দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কি বলেছে? তাহলে বাহুভেদে ত্রিভুজটি কি ধরনের? অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু, অতএব এটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, 8 এর tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos 2 থিটার মান। tan theta tan 2 theta is equal to 1, বা tan 2 theta is equal to 1 by tan theta, বা tan 2 theta 1 by tan মানে cot theta, বা tan 2 theta is equal to tan cot theta মানে হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, tan তুলে দিলে উভয় দিকে হয়ে যাচ্ছে, অতএব 2 theta is equal to 90 মাইনাস থিটা, বা 2 theta প্লাস থিটা is equal to 90 ডিগ্রি, বা 3 theta is equal to 90 ডিগ্রি, বা থিটা is equal to 90 ডিগ্রি বাই 3, বা থিটা is equal to 30 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে দিয়েছে যে
cos 2 থিটার মান। অতএব cos 2 থিটা সমান cos 2 × 30 সমান cos 60, cos 60 এর মান হাফ। অতএব cos 2 থিটা এত এর মান হাফ। ঠিক আছে, দেখো হলো 8টা। এবার 9 অঙ্কে যাচ্ছে। 9 অঙ্ক কি আছে? একটি ঘুড়ি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে এবং সুতোর দৈর্ঘ্য 3 মিটার। একটি ঘুড়ি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে, এইরকম মনে করো, এইটা 3 মিটার, এইটা 60 ডিগ্রি, এবি উচ্চতা, আর এখানে এসি হচ্ছে সুতো। ঠিক আছে, আচ্ছা, একটি ঘুড়ি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে, 9 একটা। এ বিন্দুতে থাকা ঘুড়িটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠছে। ঠিক আছে, কোণ এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এসি সমান 3 মিটার। ঠিক আছে, এসি সমান 3 মিটার। তাহলে এখানে বলেছে মাটি থেকে ঘুড়ির উচ্চতা, তাহলে ঘুড়ির উচ্চতা হচ্ছে ঘুড়ির উচ্চতা এবি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পেয়ে যাচ্ছে? ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, ট্যানে যাব না, আমাদের হাইট চাই, অতিভুজ আছে, তাহলে হাইট আর অতিভুজ হচ্ছে সাইনে, সাইন 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে এবি লম্ব, অতিভুজ এসি, সাইন 60 মানে হচ্ছে √3/2 এবি বাই এটা 3। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এবি সমান 2 × এবি ইজ ইকুয়াল টু 3√3, বা এবি সমান 3√3/2। ঠিক আছে, এবি সমান 3√3/2। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? ঘুড়িটি মাটি থেকে, অ্যান্সারটা লিখবে, অতএব ঘুড়িটি মাটি থেকে 3√3/2 এত মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, নেক্সট দেখো, 9 হয়ে গেল, 10 অঙ্কে চলে যাচ্ছে। 10 বলছে একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। একটা সমকোণী চৌকোলাকার মানে আয়তখানাকার ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যায় সেটা হচ্ছে কর্ণ বরাবর, অর্থাৎ কর্ণর দৈর্ঘ্যটা বের করতে হবে, সেটাই হবে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য। ঠিক আছে, সমকোণী চৌকোলাকার ঘরের সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। ঠিক আছে, আচ্ছা, ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটি কর্ণ বরাবর। ঘরে কর্ণ বরাবর সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে, ঘরে কর্ণ বরাবর সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। ঠিক আছে, অতএব কর্ণ সমান, কর্ণ ইজ ইকুয়াল টু √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এত একক। এবার দৈর্ঘ্য হচ্ছে 5 স্কোয়ার
4 স্কোয়ার 3 স্কোয়ার এত। এবার এককটা যে এইটা দিয়ে বসলো মিটার বসে যাবে। 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, যোগ করলে 50 হয়ে যাচ্ছে। 50 মানে 5 ইন্টু 5 ইন্টু 2 সমান 5√2। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। হ্যাঁ, আনসারটা লিখবে এইভাবে, এখানে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার। 11টা বলা আছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, আয়তন 462 ঘন সেমি, ভূমির ব্যাসার্ধ কত? আচ্ছা ধরে নিচ্ছি চোঙের ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেমি। হ্যাঁ, আর সেমি ধরে নিলাম ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ আর সেমি। এবার বক্রতলের ক্ষেত্রফল সমান 264 বর্গ সেমি এবং আয়তন সমান 264 আর 462 ঘন সেমি, 462 ঘন সেমি। শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πRh। 2πRh সমান 264। চোঙের ভূমির ব্যাসার্ধ এত সেমি এবং উচ্চতা ধরে নিচ্ছি উচ্চতা সমান h সেমি। ঠিক আছে, আর একটা যেটা πr²h সমান 462, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার আমাদের যেহেতু ব্যাসার্ধ নির্ণয় করতে হবে 2/1 করছি, 2/1 করে পাই πr² বাই 2πRh সমান 462/264। πr²h এইটা কেটে গেলে আর পড়ে থাকে, বা r/2 ইজ ইকুয়াল টু, এইটা 4 দিয়ে কাটছে, 462/264, বা r ইজ ইকুয়াল টু 462 ইন্টু 2/264। এটা কাটলে 132। 132কে পুরোপুরি কাটছে না, 4 দিয়ে কাটলে 4 একে 4, 2 দিয়ে কাটলে এটা 66 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 11 দিয়ে কাটলে 6, 11 দুগুণে 22, 11 একে 11, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6, বা r ইজ ইকুয়াল টু 7/2। কি চেয়েছে? 7/2। তাহলে ভূমির ব্যাসার্ধ 7/2 রাখা যাবে, 3.5 রাখা যাবে, বা r ইজ ইকুয়াল টু 3.5। তাহলে অ্যান্সার হয়ে যাবে চোঙের ভূমির ব্যাসার্ধ 3.5 সেমি। অ্যান্সারটা লিখতে হবে অতএব চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 3.5 সেমি। ঠিক আছে, এটা নর্মাল কন্ডিশনে ফেলে শুধুমাত্র ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। 12টা আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং করছে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নেক্সট, মানে ঊর্ধ্বক্রমে সাজানো 50টি পদ বিশিষ্ট রাশিতথ্যের একটি রাশিতথ্যের 25তম পদ 57 এবং মধ্যমা 62 হলে 26তম পদের মান। সহজ অঙ্ক একদম। মোট পদ কত? মোট পদ সংখ্যা সমান 50। তাহলে 50টা পদ হলে যেখানে, তাহলে মধ্যমা কত হয়ে যাবে? এখানে মধ্যমা ইজ ইকুয়াল টু, যেহেতু জোড় সংখ্যক পদ, মাঝে দুটো পদের সমষ্টি বাই 2, তাহলে মধ্যমা হচ্ছে এই যে 25তম পদ, 25 নয় মানে 25তম পদ মানে 25 প্লাস এত নয়, মানে 25তম পদ যেটা সেটা। ঠিক আছে, 25তম পদ প্লাস 26তম পদ বাই 2, বা এখানে মধ্যমা বলে দেওয়া আছে মধ্যমা 62
ইজ ইকুয়াল টু 25তম পদ 57 প্লাস 26তম পদ বাই 2, কোনাকুনি গুণ করলে 57 প্লাস 26তম পদ ইজ ইকুয়াল টু 62 দোকানে 2 দোকানে 4, 6 দোকানে 12, বা 26তম পদ ইজ ইকুয়াল টু 124 মাইনাস 57, বা 26তম পদ সমান 7 × 14 7 × 14 হাতে 1 5 থেকে 6 6 × 12 6 12 67 হয়ে যাচ্ছে, 67 আসছে। তাহলে এখানে বলছে যে 26তম পদটি নির্ণয় করো। অতএব 26তম পদটি হলো, অতএব 26তম পদটি হলো 67। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন সেট 15 এর 585 পাতা 1 2 3 4 এই 4টে দাগের কোশ্চেন সমস্ত সলিউশন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে এবং এই মডেল কোশ্চেন সেট 15 এর 5 এর দাগ থেকে সলভ শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।